ঠিক বুয়েটের পিলির 2 দিন আগে আমার ভাই হচ্ছে গ্রেপ্তার হয়। জি ভাই, একটা কথা যদি আপনাকে আমি বলি, আমার যখন বুয়েট যখন মিট যায় তখন আমি আমার বই সহ সবগুলো বস্তায় পড়ছিলাম যে আমি আর পড়াশোনা করব না। আমার ইচ্ছা থাকতো যে আমি বড় প্রাইভেটগুলোতে পড়বো। আমি অনেক প্রাইভেট থেকে ঘুরে আসছি যে এখানে সিট নাই, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ার। টার্গেট ফিক্স করতে হবে। হ্যাঁ, আগে টার্গেট ফিক্সড করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই এপিসোডটা বিশেষ করে যারা অ্যাডমিশন স্টুডেন্ট, যারা অ্যাডমিশনের মধ্যে আছো অলরেডি বা যারা অ্যাডমিশন দিবা, তাদের ক্ষেত্রে খুব বেশি কার্যকর হবে। এই যে আমরা যখন অ্যাডমিশন জানিয়ে থাকি, আমাদের অ্যাডমিশনে আসলে অনেক সমস্যার মধ্যে আমাদের যেতে হয়, অনেক প্রবলেম হয়, অনেক স্ট্রাগল করেছো, করতে হবে বা বর্তমানে করছো। আসলে অ্যাডমিশন জার্নিটা আমি নিজেও যেহেতু অ্যাডমিশনের মধ্যে দিয়ে এসেছি, আমি নিজেও একজন পাবলিক ভার্সিটির স্টুডেন্ট ছিলাম, সো আমি এগুলো জানি, আমি কষ্টগুলো জানি। এবং আমরা যখন স্টুডেন্টদের পড়াই, আসলে একজন স্টুডেন্টের ভাগ্যে একরকম থাকে। আসলে সবার লাইফ তো স্মুথ হয় না এবং অনেকে না ভেঙে পড়ে। তো আজকে আমি এমন একজন আমার জুনিয়রকে ইনভাইট করেছি যে তার অ্যাডমিশন জীবনে সফল আলহামদুলিল্লাহ। সে আর তোমাদের সামনে তার স্ট্রাগলগুলো তুলে ধরবে। যাদের আসলে ইঞ্জিনিয়ারিং পড়া স্বপ্ন, ইঞ্জিনিয়ার হতে চাও, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। শুধু ইঞ্জিনিয়ার না, যারা ডাক্তার বা একজন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হলে আসলে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়। তো আশা করছি তোমরা আজকের আমার এই গেস্টের অ্যাডমিশন জার্নি বা তার স্ট্রাগলগুলো শুনলে আমার কাছে মনে হয় যে তোমরা এই ডিপ্রেশন থেকে একটু হলে বের হতে পারবা। অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। আজকের এপিসোডে ও হচ্ছে খুব সুন্দরভাবে তোমাদের গাইডলাইন দিবে এবং এই যে কণ্টকাকীর্ণ যে পথগুলো পার হতে হয়, সে তার এই সব বিষয়গুলো খুব সুন্দর করে শেয়ার করবে। অ্যাকচুয়ালি আমি তার গল্পটা অলরেডি শুনেছি, আমার কাছে মনে হয়েছে বারবার করে যে খুব কাজে দিবে তার এই গল্পগুলো যদি আজকে শুনতে পাও। আজ দেরি না করে তাহলে শুরু করা যাক। ওকে, আমি রাজীব, তাহলে নিজেকে একটু ইন্ট্রোডিউস করো, সবাই শুনুক তোমার আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রাজীব হোসেন, বর্তমান অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমার ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমার কলেজ ছিল রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এবং আমি যদি আমার স্কুলের কথা বলি তাহলে হচ্ছে সিরাজগঞ্জ জেলার একদম প্রত্যন্ত গ্রামে, যেটাকে বলা হচ্ছে টিনের ঘর। আমি টিনের ঘরের মধ্যে বসে হচ্ছে ক্লাসগুলো করেছি আর কি ভাই। আচ্ছা, নাম কি ছিল স্কুলের? স্কুলের নাম ছিল ধুকরিয়া বেড়া উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আর কলেজ? কলেজ ছিল রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। রাজীব, তুমি যখন আমাকে অফলাইনে গল্প শোনাচ্ছিলা, তুমি বলছিলা যে তুমি নাকি 13 বছর ধরে টিউশন করাচ্ছ, টিল নাও তো করাচ্ছ, এবং খুব ভালো কেমিস্ট্রি তুমি পড়ো, আমি রিভিউ পেয়েছি খুব ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো রাজীব, তোমার বয়স তো 23 বছর মনে হয়, তুমি বলছিলা। এই 23 বছরের জীবনে 13 বছরের টিউশনি, ব্যাপারটা আমার নিজেও একটু অবাক করেছে। তো আমি তো জেনেছি আর কি, তুমি একটু আমার দর্শকদের একটু শোনাও যে কেমনে এই 13 বছর হয়ে গেল টিউশনি করা 23 বছর বয়সেই, একটু শোনাও। জি ভাই, অনেকেই হয়তো এই ব্যাপারটা শুনে হচ্ছে অনেকেই আশ্চর্য হয়, কিন্তু আমার একটা হচ্ছে এটা হচ্ছে অনেকটা সৌভাগ্যের বিষয়। আমি যখন ক্লাস 5-এ পড়ি 2013 সালে, আচ্ছা, তখন আমার বাসার পাশের এক আন্টি হচ্ছে আমাকে একটা অফার দেয় যে হচ্ছে আমার ছেলেকে একটু পড়াইতে হবে। তো ওনার ছেলের সাথে আর একটা মেয়েকে অ্যাড করে, একটা ছিল হচ্ছে ক্লাস 1, একটা ছিল হচ্ছে ক্লাস 2। আচ্ছা, তখন আমি ক্লাস 5 থাকা অবস্থায় একজন 1-এর স্টুডেন্ট এবং একজন 2-এর স্টুডেন্টকে হচ্ছে আমি পড়াই। এরপরে ক্লাস 5-এ পাশ করার পর ক্লাস 6 থেকে শুরু করে এমনকি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি হচ্ছে টিউশনি করাইছি। শুধুমাত্র ইন্টারমিডিয়েটের অ্যাডমিশনের সময় শুধু আমি 5 থেকে 6 মাস টিউশনিটা থেকে দূরে থাকি আর কি। 2013 সাল থেকে এখন 25 সাল পর্যন্ত, প্রায় হচ্ছে 12 বছর। এটা আসলে কেন টিউশন করতে হয়েছিল? সময় তো আসলে দুরন্তপনার সময়, খেলাধুলা করার সময়, তোমাকে কেন করতে হয়েছিল সময়? টিউশনিটা আসলে করাইছি মূলত হচ্ছে দুইটা তাগিদে। একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে ভালো লাগার দিক থেকে। আমি টিউশনি প্লাস শিক্ষকতার মধ্যে একটা আনন্দ খুঁজে পেয়েছি যে একটা ভালো কিছু জেনে অন্যকে জানানো, এটা আমার জন্য অনেক আনন্দদায়ক হয়। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার পারিবারিকভাবে আর্থিক অনেক সমস্যা ছিল। আমি সবসময় চাইছি যে আমি যেন হচ্ছে নিজে যেন চলতে পারি। যদিও ওই বয়সটা আমার জন্য নিজে চলার মতো ছিল না, তারপরেও ভালো লাগা প্লাস হচ্ছে যেন অন্যর যেন হচ্ছে সহযোগিতা হয়, এই সমস্ত কথা ছোটবেলা থেকে ক্লাস 5 থেকে তোমার খুব স্ট্রাগল করতে হয়েছে জি। নিজের লক্ষ্যে। আজকে তুমি রেড স্টুডেন্ট। এমনকি ভাই আমি যদি আরেকটু কথা বলি, ক্লাস 5-এ অন্যর জমিতে ধানের বীজ বপন করতে হয়। সকালবেলায় ভোরে বেলায় প্রায় ফজরের পরে উঠে অন্যর জমিতে হচ্ছে কিছু ধান লাগাইতাম।
ওখানে হচ্ছে একটা মোটা অঙ্কের টাকা আসতো, যা দিয়ে হচ্ছে আমি স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারতাম। মানে ব্যাপারটা এমন হচ্ছে, নিজের লাইফ নিজেকেই ছোটবেলা থেকে আহ, ওভাবেই গুছিয়ে নিতে হয়েছে। জি, এটা আমি এটা এটা পরিবারের অসচ্ছলতার কারণে। আচ্ছা, তো রাজীব, দেখো তুমি তো অনেক টিউশনই করো, এখন তো অনেক হাই ক্লাস ফ্যামিলিতে যাও। দেখো না যে কি আলালের ঘরে দুলালি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আর কি, এমন তো অনেক টিউশনই, তখন তোমার কেমন ফিলগুলো হয়? এবং তারপরে দেখো না যে তোমাকে তারা আজকে মোটা অঙ্কের পেমেন্ট দেয়, এবং তারপরেও দেখা যাচ্ছে কত কত আদর, কত আপ্যায়ন, বা কত আদরে বড় হচ্ছে তারা, তারপরেও তো অনেকে চান্স পাচ্ছে না। কিন্তু তুমি এত স্ট্রাগল করে আজকে তুমি আলহামদুলিল্লাহ রুয়েটের স্টুডেন্ট। তো এই বিষয়টা তোমার মানে তোমার কেমন লাগে এই বিষয়টা আসলে? যে আমি আমার পক্ষ থেকে বলবো আলহামদুলিল্লাহ, এখন বর্তমান আমি যতটুকু আশা করেছি তার চাইতে আমি জীবনে অনেক কিছু বেশি পেয়েছি। তো আমি অনেক এখন পর্যন্ত ইন্টারমিডিয়েটের পরে, বিশেষ করে অ্যাডমিশনের পরে আমি অনেক বাসাতে টিউশনি করিয়েছি, এবং অনেকগুলো এখনও বর্তমানে বুয়েট পর্যন্ত হচ্ছে অধ্যয়নরত আছে, এমনকি ঢাকা মেডিকেলেও চান্স প্রাপ্ত আছে। তো যেমনটা মনে হয়েছে যে আমি প্রথম দিকে একটা অভিজ্ঞতা আমার দেখতাম আর কি, যখন আমি পড়াইতে যেতাম, কিছু কিছু স্টুডেন্ট আছে যে ভালো ঘরে জন্ম নেওয়ার পরেও ওরা আর্থিক দিক থেকে ওদের তাকাইতো না, ওরাটা দেখতে হচ্ছে ওদের পরিশ্রম, ওদের আমি ভিতরে হচ্ছে প্রচুর স্বপ্ন দেখতাম। এই যে স্বপ্নগুলো, যারা স্বপ্ন দেখা প্লাস হচ্ছে ওই স্বপ্ন অনুযায়ী হচ্ছে পরিশ্রম করতো, আমি দিন শেষে তাদেরই মূলত সাকসেসটা দেখতে মানে পেয়েছি। ব্যাপারটা হচ্ছে, যে ড্রিমি হবে, যে স্বপ্ন দেখে, তার অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক আর খারাপ থাকুক, সে তার লক্ষ্যে উপস্থিত হবেই। জি রাইট? জি, আশা করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ। তার মানে একে স্বপ্নটাকে মোটামুটি পাকাপোক্ত করতে হবে, জি যে আমি এটা করতে চাই। অনেক আসলে কেন বললাম রাজীব, যে দেখো, যে আহ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের মেয়ে বা ছেলে, সেও তো রুয়েটে পড়ে, বুয়েটে পড়ে, ডিএমসিতে পড়ে। আবার আমি বা তুমি বা তোমরা, আমরা যারা মানে খুবই সংগ্রাম করে আজকে এত দূর আসতে হয়েছে, তুমি যেমন বলছিলা যে ক্লাস 5 থেকে তোমাকে টিউশন করতে হয়েছে, অন্যের জমিতে বীজ বপন করতে হয়েছে। তো আসলে মানে যে কেউ আসলে যাইতে পারে তার স্বপ্নের জায়গাতে, কিন্তু কি, কারো পথটা অনেকটা মসৃণ হয়, কারো পথটা খুব কণ্টাকীর্ণ হয়। হ্যাঁ, তো লাইফের নিয়ে তো অনেকে অনেক অভিযোগ থাকে আসলে। তোমার কি কোনো অভিযোগ আছে, এই যে তুমি এত স্ট্রাগল করেছো? আমার একটাই অপূর্ণতা রয়েছে, আমি আসলে যে জন্যে পরিশ্রমটা করেছি সেটা ছিল অনেক কষ্টের। 2017 সালে 2016 সালে আমি জিএসসি পরীক্ষা দিই। হুম। জিএসসি পরীক্ষাতে যখন বৃত্তি রেজাল্টটা হয়, তখন মেধা তালিকায় আমার থানাতে আমি তৃতীয় স্থান অধিকার করি। তখনও আমার মনে আছে, যখন আমি তৃতীয় স্থান অধিকারের রেজাল্ট নিয়ে বাড়িতে আসি, তখন আমি বাড়িতে বলছিলাম যে আমার অনেক আত্মীয় স্বজন প্লাস অনেক টিচার আছে, আমি তাদের হচ্ছে একটা ভালোভাবে হচ্ছে খাওয়াবো বা হচ্ছে এরকম কোনো কিছু করব। কিন্তু আমি যতটুকু আশা করেছিলাম আমি ততটুকু হচ্ছে মানুষকে আপ্যায়ন করতে পারিনি। এরপরে 2017 সালের প্রথম দিকে 2017 সালের প্রথম দিকে রমজানের ঈদের দিন আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যায়। এরপরে আমার পরিবারের নামে অনেক শোকের ছায়া। আমার মা, আমার বড় ভাই দুজন মিলেই আমার বাবার পিছনে থাকতে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। টিউশনি করে করে কিছু টাকা নিজে ইনকাম করতাম, ওগুলো দিয়ে মোটামুটি আমি পড়াশোনা চালিয়ে যেতাম। এরপরে ক্লাস 10-এর পরীক্ষা যখন দেই, তখন আমার হাতে অপশন ছিল দুইটা। আমার তীব্র ইচ্ছা ছিল যে আমি নটরডেম কলেজে পড়ব, কিন্তু নটরডেম কলেজে পড়ার জন্য একটা প্রস্তুতি দরকার, কারণ আমি একদম গ্রামে বড় হয়েছি। আমি আমার কোনো দিন জেলা শহরে যাইনি। তাইলে ঢাকা শহরে থাকা প্লাস হচ্ছে ওখানে প্রিপারেশনের জন্য একটা বড় অঙ্কের টাকা, এটা আমার জন্য ছিল অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তখন আমি কোনো এক ভাইয়ের কাছে থেকে ঢাকা থেকে শীট সংগ্রহ করি, শীট নিয়ে বাড়িতে পড়তে থাকি। আর আমার কাছে তখনও মাথায় একটা প্রশ্ন জাগতো যে রেজাল্টের পরে তো আমাকে কোথাও এক জায়গায় যাইতে হবে। এর জন্য আমি 3 মাস প্রাইভেট পড়াই। 3 মাস পড়িয়ে একটা বড় অঙ্কের টাকা, প্রায় 45,000-এর মতো টাকা আমি সেভ করি। এরপরে কোনো কারণে আমার নটরডেম কলেজে যাওয়া হয়নি, আমার চান্স হয়নি ওখানে।
এরপরে আমি রাজশাহীতে চলে আসি। রাজশাহীতে এসে কিছু কিছু ক্ষেত্র আমাকে অনেক বড় আঘাত করেছে, কিছু কিছু বিষয় আসলে ভাই আঘাত করেছে, এগুলো আসলে হচ্ছে বলা আচ্ছা উচিত। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, তোমার এইগুলো তো আমি সব শুনেছি রাজীব, হ্যাঁ, যে বলছিলা আমি সবই শুনবো আস্তে আস্তে। তো এই যে ব্যাপারগুলো তোমার মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলা, আমি আসলে এখানে একটা প্রশ্ন একটা অ্যাড করতে চাই, যে আমরা যখন পড়াই, তো স্টুডেন্টরা পড়াই, অনেক স্টুডেন্ট অনেক অভিযোগ শুনতে পাই যে তার অর্থনৈতিক কারণে এটা হয়েছে ওটা হয়েছে, বা তুমি তো রাজশাহীতে পড়াশোনা করেছো, তো তুমি যখন রাজশাহীতে পড়াশোনা স্টার্ট করলা, আসলে আহ, রাজশাহীতে আসলে পড়াশোনা করতে তো অনেক টাকা লাগে, প্রাইভেট বা সায়েন্সে প্রাইভেট অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। এক্ষেত্রে আসলে তোমার ব্যাপারটা কেমন ছিল একটু শোনাও, স্টুডেন্টদের শোনাও, তোমার স্টুডেন্টরা জানবে, সব স্টুডেন্টরা জানবে। জি, আমার ব্যাপারটা প্রথম দিকে যখন আমি গ্রাম থেকে আসছি তখন আমি বুঝতে পারতাম না যে হচ্ছে একবারে প্রাইভেটে টাকা জমা দিয়ে হচ্ছে পড়তে হয়। হুম হুম। এমনকি আমি যখন আমার কলেজ প্রথম শুরু হয় তখন প্রথম এক সপ্তাহ আমি প্রাইভেট পড়িনি, কারণ গ্রাম অঞ্চলে একটা ঝোঁক ছিল যে হচ্ছে বই দেওয়ার 1 মাস পরে পড়াশোনা শুরু করা। তো হ্যাঁ হ্যাঁ। তো আমি যখন এক বড় ভাইরা যারা আছে আমার এলাকার, তাদের পরিচিতদের মুখে যখন অনেক নাম শুনতাম, তখন আমি আমার ইচ্ছা জাগতো যে আমি বড় প্রাইভেটগুলোতে পড়ব। তো বড় প্রাইভেটগুলোর একটা হচ্ছে সীমিত সিট, সিট সংখ্যা ছিল সীমিত। আমি অনেক প্রাইভেট থেকে ঘুরে আসছি যেখানে সিট নাই। আবার আমারও এতটাই বড় সামর্থ্য ছিল না যে হচ্ছে একবারে সবগুলো টাকা দিয়ে হচ্ছে ভর্তি হওয়া। তারপরেও আমি আমার যে অপূর্ণতা আছে এগুলো আমি টিচারদের বোঝানোর চেষ্টা করতাম, যথেষ্ট আমি হেল্প পাইছি। আর প্রথম দিকের যে টাকাগুলোর ব্যাপারটা ছিল, আমি মূলত এসএসসি পরীক্ষার পরে যে একটা বড় অঙ্কের টাকাটা জুগিয়েছিলাম, সেটাতেই মূলত হচ্ছে প্রথম বর্ষের আমি ইন্টারমিডিয়েটের লাইফটা হচ্ছে সমাপ্ত করি। এরপরে আসে আমার হচ্ছে করোনা। করোনার পর সবগুলো ক্লাস তো অনলাইনে চলে আসে। এরপরে বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে টিচারদের সাথে সম্পর্ক করে, এবং শেষ সময় দ্বিতীয় বর্ষ থেকে আমার মোটামুটি একটা টিচারদের সাথে একটা ভালো সম্পর্ক হয়। আমি যথেষ্ট তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। মানে তোমার অর্থনৈতিক সেই সমস্যাটাকে তুমি নিজের মতো করে সলভ করে নিয়েছো, টিচার সাথে ভালো সম্পর্ক করে কথা বলে যেভাবে হোক। জি। মানে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে স্বপ্নের পথে অর্থনৈতিক ব্যাপারটা খুব বেশি বাধা হইতে পারে না, খুব বেশি হতে পারে বাট খুব বেশি পারে না, যদি খুব বেশি স্বপ্ন থাকে। ওই যে বললা না, আমার লাইফের ক্ষেত্রেও এরকম হয়েছে যে অনেক প্রাইভেট টাকা দিতে পারি নাই, তো ভাইয়ের সাথে কথা বলছি, এই যে একটু স্টুডেন্ট ভালো ছিলাম, তো এই যে মানে ঠেটে লাগবে না তোরটা, এই যে এই ব্যাপারটা, বা লাগলেও অনেক কম লেগেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে 100% দিতে পারি নাই কোনো প্রাইভেটে, 50 থেকে 30%, 20% মকুব বা কোনো ভাই টাকাই নেয় নাই, এরকমও তো হয়েছে। এই জন্য বলছিলাম যে অনেকে এখন স্টুডেন্ট, অনেকের আফসোস, যে অনেকে হতাশ যে আমার বাবার টাকা নাই, এই নাই, এটা করতে পারি না, অমুক আমার বন্ধু তো অমুক ভাইয়ের কাছে পড়ে, তমুক ভাইয়ের কাছে পড়ে, আবার বাসায় পড়ে, হ্যাঁ বাসায় 3টা পড়ে, বাইরে পড়ে, তাই ওরা এত রেজাল্ট ভালো করে, আমি আমার বাবা টাকা দিতে পারে না, আমি বড় ভাইয়াদের কাছে পড়তে পারি নাই বলে আমার আজকে এই অবস্থা। এই যে একটু বলে, তুমি জি। জানোই, জি তাদেরকে একটু তুমি একটু বলো তো, তাদের জন্য তুমি কি বলবো আসলে? ভাই, আমি আমার জায়গা থেকে আমি বলবো যে আমার অপূর্ণতাটাই আমাকে সবচেয়ে বেশি স্বপ্ন জাগিয়েছে। মানে হচ্ছে আমি যে একটা অভাব বোধ করতাম, এটা আমি নিজের ভিতরে নিয়ে নিতাম, নিজের মনে করে নিতাম যে না, এখান থেকে আমাকে ভালো কিছু করতে হবে। করতে হবে। তো আমি আসলে যা বাইরে থেকে যেমন বলে যে হচ্ছে ওই ভাই হচ্ছে টাকা কম নেয় না বা ওই টিচার কম নেয় না, আসলে সরাসরি কেউ হচ্ছে টিচারের কাছে আসলে যায় না। চাই না, গেলে আমার আসলে হেল্প হয়। আমি 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 যথেষ্ট পেয়েছি, এটা আমি স্বীকার করব যে সরাসরি যদি কেউ টিচারকে যদি বুঝাইতে পারে, তাহলে আমার মনে হয় না যে আর্থিক সমস্যা কাউকে হচ্ছে স্বপ্নের বাধা হয়ে দাঁড়াবে। এটা আমি আমার ক্ষেত্রে আমার যতটুকু চাওয়া ছিল আমি ততটুকু পেয়েছি, ওই আলহামদুলিল্লাহ। যে বলো না যে ভাইয়াদের কাছে বা টিচারদের সরাসরি অ্যাপ্রোচ করলে আসলে, কারণ আমার কাছে মনে হয় একটা ভালো স্টুডেন্ট ভালো জায়গায় চান্স পেতে পড়াটা জরুরি, তার স্বাস্থ্য বিষয়ে যেমন খেয়াল রাখা জরুরি। জি। এটা অনেকে লজ্জা পায়, বলে না, একা একা কষ্ট পায়। আরে বেটা, আমার কথা হচ্ছে যে কিসের লজ্জা, কিসের কি, আমাকে আপনা আমি আমি আমার স্বপ্নকে ছুবো, তাহলে আমার কিসের এত লজ্জা, কিসের কি, জি। তাই না? আমি মুখ ফুটে বলতে আমি বলে দিতে আমি একটু পড়তে পাই কম টাকাতে বা ফ্রিতেও যদি পড়তে পাই,
এবং আমি আমার স্বপ্নের কাছাকাছি যাইতে পারি, ওই ভাইয়াই আমাকে নিয়ে একসময় গর্ব করবে, তাই না কি? জি এবং দেখো এটা আমার ক্ষেত্র আলহামদুলিল্লাহ হয়েছে, তোমার ক্ষেত্র হয়েছে আর হ্যাঁ। কি। তো এই যে ব্যাপারটা ধরো তুমি একটা বলছিলে যে ভাই কোনো এক ভাইয়ার প্রাইভেটে গিয়ে একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলা, ও আচ্ছা এটা ভাই, একটু শোনাও। আমি যখন রাজশাহীতে সর্বপ্রথম আসি, আহ, কোনো এক প্রাইভেটে আমি ভর্তির জন্য হচ্ছে যাই, মানে নাম শুনে অনেক যে হচ্ছে অনেক ভালো পড়ায়। তো আমার পরনের শার্টটা ছিল হচ্ছে একটু দামি, কিন্তু শার্টটা আমার ছিল না, আমাকে গিফট করেছিল আমার ভাই। তো শার্টটা পরে যখন আমি ওই টিচারের ম্যানেজারের সামনে হচ্ছে বসি, তখন আমি আমার অভাবের কথা বলি যে আমি কোর্স ফিটা হচ্ছে 2 বারে দিতে চাই। তো উনি আমাকে একটা কথা বলছিল যে তোমার পরনে যে শার্টটা, এই শার্টটা তো অনেক দামি, তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি আসলে দরিদ্র ঘরের সন্তান। ওই কথাটা আমাকে প্রথম দিকেই অনেক অনেক বড় আঘাত দিয়েছিল, যদিও আমি পরবর্তীতে সেখানে আর পড়তে But যাইনি। তার মানে ব্যাপারটা এমন হয় যে আমার পোশাক আমি পরতে পারবো না, মানে এটাই যে না জেনে মানুষ কথা বলে, একটা জি ভালো পোশাক হলেই যে মানে পোশাক দেখে আসলে বিচারেন, হয়তো ওই শেখ সাথে গল্পের কথা মনে পড়ে যায়, আমরা সবাই জানি তাই না, নেভার জাজ এ বুক বাই জি ইটস কভার। তো দেখা যাচ্ছে তুমি শার্টটা তুমি একটা গিফট পেয়েছো, এটা পরে গিয়েছো জি। এটা দেখেই, তো এটা আসলে ঠিক না। তারপরে ঘটনা বলো তো, এরপরে কি হলো? এই যে পড়লাই না, তারপরে ওই প্রাইভেট আর যাওনি? না, ওখানে আমাকে আর সুযোগ যখন এই কথা বলছে যে তোমার হচ্ছে শার্ট দেখে তো মনে হচ্ছে না তুমি দরিদ্র এটা ঘরের এটা সন্তান। এটা কত কত সাল? এটা 2019 সাল। 19 সাল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে? তারপরে কি আর করা, হতাশা নিয়ে হচ্ছে ফিরতে হলো। তখন একটা মনের জেদ সৃষ্টি করলাম যে না, এই আর্থিক সমস্যা থেকেও যে ভালো কিছু করা যায়, এর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা ইনশাল্লাহ করব, বাদ বাকিটা আল্লাহ ভরসা। তারপরে তারপরে ওটা প্রাইভেট আর ইয়ার কি ছিল, মানে ওটা কোন প্রাইভেট ছিল, ফিজিক্স কেমিস্ট্রি নাকি ম্যাথ? বলো, সমস্যা নেই, বলো। ফিজিক্স? জি ফিজিক্স ছিল। আচ্ছা, এরপরে তারপরে আবার প্রাইভেট পড়েছো রাজশাহীতে, অফলাইনে পড়েছো না পড়োইনি আর? না না, রাজশাহীতে অফলাইনে পড়েছি, এবং পর আমি ওই ভাইয়ের কাছে পড়িনি। এরপর আমার সাথে আমি অপূর্ব ভাইয়ের কাছে যাই। ফার্স্ট ইয়ারে অপূর্ব ভাইয়ের সিটটা ছিল না, তো সেকেন্ড ইয়ার থেকে যখন হচ্ছে অপূর্ব ভাইয়ের কাছে গেলাম, অপূর্ব ভাই কি, ফার্স্ট ইয়ারে পড়োনি আর ফিজিক্স? না ফার্স্ট ইয়ারে পড়েছি, অন্য জায়গায় অন্য পড়েছি। জায়গায় পড়েছো, জি। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আমার অপূর্ব ভাইয়ের কাছে যাই। অপূর্ব ভাই যথেষ্ট আন্তরিক এবং আমার জীবনের সর্বশ্রেষ্ঠ টিচার উনি। ওনার কাছে আমি যখন সর্বপ্রথম আমার জিনিস উপস্থাপন করি, তখন আমাকে একটা ভালো মানের ভালো অঙ্কের টাকা আমাকে ছাড় দেয়। আমি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ হচ্ছে ওখানে কমপ্লিট করি। এরপর এমনকি আসে হচ্ছে ফাইনাল প্রিপারেশন প্লাস অ্যাডমিশন। তারপর ভাই আমাকে সামনে বসায় এমনকি বলছে যে তুই কত টাকা দিতে চাস বল। তখন আমি বলেছি ভাই আমাকে 50%-এ ভর্তি করে নেন। ভাই কোনো কথা না বলে আমাকে 50%-এ ভর্তি করে নেয়, এবং অ্যাডমিশন পর্যন্ত আমি ভাইয়ের কাছে ওখানে ছিলাম। তো তখন থেকে আমি বুঝতে পারছি যে আসলে কোনো কিছু চাইতে হলে সরাসরি চাইতে হবে, মানে কোনো মিডিয়ার আসলে দরকার নাই। সরাসরি ভাইয়ের কাছে যেতে হবে, ভাই জি আমি কথা বলবো, ইয়েস, গুড। তো আচ্ছা, এরকম তো অনেক ঘটনাই তোমার লাইফে ঠিক ঘটছে, এরপরে ইয়া কি ছিল, আদার্স প্রাইভেটগুলো কেমনি কেমনি কি মেনটেন করলা? ভাই, শুধু ফিজিক্সটা না, আমি প্রথম বর্ষে কেমিস্ট্রিটা পড়েছি, আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। এরপর আমি দ্বিতীয় বর্ষে কেমিস্ট্রি পড়ি, ভাইও আমাকে 2 বারে পেমেন্ট দেওয়ার সুযোগ করে দেয় এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ছাড় আমাকে দিয়ে দেয়। এরপর আমার বায়োলজির পথ চলাটা ছিল সম্পূর্ণটাই ফাহাদ ভাইয়ের সাথে। ফাহাদ ভাইও আমাকে তখন কিন্তু মোটামুটি ছিল 1 বারে পেমেন্ট করার। হুম হুম হুম। তো আমার বেলায় আমি ভাইয়ের কাছে সরাসরি কথা বলি, ভাই আমাকে 2 বারে পেমেন্টের সুযোগ দেয় এবং একটা নির্দিষ্ট পরিমাণ ছাড়ে আমাকে ভর্তির সুযোগ করে দেয়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। তার মানে আমরা একটা বিষয় শিখছি রাজীব, যে আসলে ওই ম্যানেজারের কাছে না বলে বরং ভাইয়ের সাথে সরাসরি কথা বললে মনে হয় সবাই দেয়। আমি তো এটাই বলি যে দেখো, তোমার ধরো অর্থনৈতিক প্রবলেম, বাট তোমার ইচ্ছা যে আমি এই ভাইয়ের কাছে পড়বো, কিন্তু তোমার অর্থনৈতিক প্রবলেম, তো তুমি তো কখনো বাধা চাপ দেওয়া নাই, তাই না? তুমি নিজে হচ্ছে সেখানে অ্যাপ্রোচ করতে হবে। এটা আমি সবসময় বলি, স্টুডেন্টকে বলি যে নিজে অ্যাপ্রোচ করো, তোমার যে প্রবলেম ভাইয়ের সাথে কথা বলো, দেখবে ভাই অনেক ছাড় দেবে। ম্যানেজার যা ছাড় দিতে তার সাথে ভাইয়া বেশি ছাড় দেবে, রাইট? জি, আমার ক্ষেত্রে তাই এক মনে কথায় হয়েছে। যাইতে হবে, চাইতে হবে। আমার প্রবলেমে চাইবো না? জি অবশ্যই। একটা শিশু না কাঁদলে তো মা তাকে বলে না যে একটা শিশু না কাঁদলে মা তাকে দুধ দেয় না। জি জি। আমার প্রবলেম হলে আমাকে বলতে হবে, মুখ খুলে বলতে হবে।
আমার এটাও একটা, আমি মনে করি একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট, এটাও একটা গুণ, জি তাই না? আমাকে জি বলতে হবে, রাইট? তার মানে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে ভাই, যারা আর কি অজুহাত দেয় যে আমার অর্থনৈতিক প্রবলেমের কারণে আমি বাইরে পড়তে পারি, টাকা পারি, এইটা মানতে পারবো না আমি সবসময়। আর এমন তো না তোমাকে ওই ভাইয়ের কাছে যাইতে হবে কে বুঝছে, আরো অনেক ভাইয়া আছে। জি ভাই। তুমি যেতে থাকো, দেখো অনেক ভাইয়া তোমাকে আছে যে তোমাকে এমনিতে পড়াবে, আছে না? হতে জি পারে। ভাই। So, বিষয় হচ্ছে যে আসলে টাকা পয়সার জন্য যেন কারো লেখাপড়া না যায়, আটকাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই আটকাবে। তো নিশ্চয়ই। আচ্ছা রাজীব, তো এতক্ষণ তো আমার তো ইন্টারের লাইফের গল্পগুলো শুনছিলাম, যে যেমনি হোক তুমি ম্যানেজ করছো এবং সব টপ নচ ভাইয়াদের কাছে পড়ছো আর কি, হ্যাঁ রাইট? মোটামুটি। এখন যদি একদম আসল জায়গাতে আসি, যে তুমি যে গল্প শোনা, তোমার অ্যাডমিশন জার্নিটা আসলে খুবই কষ্টে গিয়েছে, তো আমি চাই যে তোমার অ্যাডমিশন জার্নিটা সবাই শুনুক, স্টুডেন্টরা শুনুক, তাতে ইনশাল্লাহ অনেক হেল্প হবে, তাদের কষ্ট করে একটু লাঘব হবে। সো আমাদের একটু শোনাও, তোমার গল্পটা শোনাও। ভাই আমি যদি আমার অ্যাডমিশনের কথাটা বলি, আমার অ্যাডমিশনটা দুই দিকে ছিল। একদিকে হচ্ছে আমার পড়াশোনার প্রতি ছিল গভীর মনোযোগ, কিন্তু মাথায় ছিল প্রচুর দুশ্চিন্তা। কারণ আমার ফ্যামিলিতে আমার বাবা ছিল হচ্ছে অসুস্থ। উনি 2017 সালে প্যারালাইজড হয়। এরপর বাম হাত বাম পা অবশ হয়ে যায়। উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না। দূর দূরান্তে বিভিন্ন হসপিটালে সবসময় ভর্তি থাকতো। সাথে আমার মা থাকতো, সাথে আমার পরিবারের একমাত্র ইনকামের যে হচ্ছে ইনকামের সাথে জড়িত ছিল আমার ভাই। আমার ভাইও আমার বাবার সাথেই থাকতো। ইন্টারমিডিয়েটের প্রথমে যদি আমি কথা বলি, আমার ইন্টারমিডিয়েটের প্রথম পরীক্ষাটি ছিল এমআইএসটিতে। হুম। তারিখটা ছিল 18ই মার্চ। আর 2 এপ্রিল ছিল মেডিকেল পরীক্ষা। তো প্রথম দিকে ইন্টারমিডিয়েট প্রথম দিকে আমার প্রচুর ইচ্ছা ছিল মেডিকেলের প্রতি। কিন্তু যখন 2017 সাল থেকে 21 সাল পর্যন্ত আমার মা বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়াইছে, এবং রাত্রিবেলায় 3টার সময় 4টার সময় যখন ডাক্তারকে টেনে টেনে তুলতো, যে হচ্ছে আমার বাবার অবস্থা সবসময় ছিল হচ্ছে মৃত্যু ঝুঁকিপূর্ণ সবসময়। তো তারপরে আমার মা বলল যে তুই এই পেশায় যাবি, যে আমি যাকে হচ্ছে এত জ্বালাচ্ছি, তুই এত কষ্ট করার পরেও আবার পেশায় যাওয়ার পরেও এত কষ্ট। তো তারপরে আমি আমার সিদ্ধান্তকে একটু পরিবর্তন করে আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ঝুঁকি। তো আমার কাছে তখন এটা কি ফার্স্ট ইয়ার থেকে না সেকেন্ড ইয়ার থেকে? না, এটা সেকেন্ড ইয়ার থেকে। সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি ফিক্স জি। যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। হ্যাঁ। এরপরে যখন পরীক্ষাটা আসে, মেডিকেল পরীক্ষা হয় এপ্রিলের 2 তারিখে, আর 18 মার্চে হয় এমআইএসটি পরীক্ষা। তখন আমার কাছে মেইন টার্গেটটা ছিল এমআইএসটি পরীক্ষাকে আমি ভালো করব। তো এমআইএসটি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমার বাবা যে শুধু প্যারালাইজড আক্রান্ত তা না, বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানতে পাওয়া গেল তার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এবং ডায়াবেটিস সহ আরও অনেক রোগে আক্রান্ত। এমআইএসটি পরীক্ষাটা দিলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো হলো। যখন রেজাল্ট আসলো তখন দেখতে পেলাম আমার নামটা ওর মধ্যে আছে। তখন আমার কাছে চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল, ওটার ভর্তি ফি ছিল 1,85,000 টাকা। ও মাই গড, 1,25,000 টাকা! জি। তখন আমি পরিবারকেও আসলে বলে সাহস পাচ্ছিলাম না যে আমার চান্স হয়েছে, আমি ভর্তি হতে চাই। এমআইএসটির যেদিন শেষ রাত গেল, সেদিন আমার চোখ দিয়ে শুধু পানি ছিল, যে আজকে রাতে আমি আমার ভর্তির শেষ সুযোগটা হারাইলাম। এরপরে আসে মেডিকেল পরীক্ষা। আমার তো স্বাভাবিকভাবে মেডিকেলের প্রস্তুতি ছিল না। তারপরে আমি কোনোভাবে মনে হয় 58 না 57 এরকম পাইছিলাম আর কি। এরপরে আসে হচ্ছে বুয়েটের পরীক্ষা, বুয়েট প্রিলি, যেটা ছিল আমার একদম টার্গেট যে আমি বুয়েটেই পড়ব। ঠিক ওই মুহূর্তে আমার পরিবারে আর একটা বড় দুর্ঘটনার শিকার হয়। অজ্ঞাতনামায় আমার ভাইয়ের নামে একটা মামলা ছিল। ঠিক বুয়েটের প্রিলির 2 দিন আগে আমার ভাই হচ্ছে গ্রেপ্তার হয়। ওই সময়ে আমার পরিবারে আর কেউ ছিল না যে সান্ত্বনা দিবে। তখন স্বাভাবিকভাবেই আমার উপর ফোন আসতে থাকে। আমার পরিবার এখনও, আমার মা জানে না যে রুয়েট কাকে বলে। পরের দিন আমাকে ওই দিন রাত্রেই ফোন দিছে যে তুই হচ্ছে কালকে সকালে বাড়ি আয়। কিন্তু আমি তাকে বোঝাতে পারতেছি না যে হচ্ছে আগামীকাল বা একদিন পরে আমার বুয়েট পরীক্ষা।
তাকে যখন আমি বুঝাইতে নেই যে আমার বইয়ের পরীক্ষা, ওনারা তখন উল্টা জিনিসটা বুঝতে থাকে, তখন বলে যে বই সাথে নিয়ে আয়, দরকার হলে এখানে এসে পড়ে। এই যে একটা টেনশন ছিল, এই টেনশনে আমি পরীক্ষার হলে ঠিকমতো আমার যতটুকু উপস্থাপনা ততটুকু আমি করতে পারিনি। তখন আমি বুয়েটের স্বপ্নটাকে ওখানেই বিসর্জন দিয়ে দিই। বুয়েটে পরীক্ষা ঠিক 3-4 দিন পরেই হয়, এরকমই হবে যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়। তো ঢাকা ইউনিভার্সিটির সিটটা পড়েছিল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন যাই, আমার পাশে একজন সিটে বসা ছিল। আমি কয় মার্কের পরীক্ষা হয় ঢাকা ইউনিভার্সিটি এটাও আমি ভুলে গেছিলাম। আমি পাশের জনকে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণের পরীক্ষা এবং কয় মার্কের পরীক্ষা। তখন ও হাসতেছিল যে কি পরীক্ষা দিতে আসছে না কি করতে আসছে। যখন আমার ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা হয়, তারপরে আমি তখন বুঝতে শিখি আর কি, যে না, এভাবে চললে আমার হবে না, আমাকে কিছু করতে হবে। এরপরে দীর্ঘ একটা সময় গ্যাপ থাকে আমার সময়, প্রায় 1.5 মাস বা 2 মাসের মতো। সিকিউরিটির না, তখন পরীক্ষাটা সর্বপ্রথম আসে আরিউতে, মানে গ্যাপের পর সর্বপ্রথম পরীক্ষাটা রাবিতে। রবিতে, হ্যাঁ। তো রাবিতে পরীক্ষার ঠিক 3 দিন আগে আমার বাবা একদম বাকশক্তি হারায় ফেলে। তখন উনি ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়। রাজশাহীতে না সিরাজগঞ্জ? না, সিরাজগঞ্জে ওঠা। শেষ মুহূর্তে আমি কথা বলতে পারিনি। দুই দিকে আমার পরিবার থেকে দুই রকম চাইতো। আমাকে চাইতো পাশে, কিন্তু আমার এমআইএসটি হয়েছিল, কিন্তু আমি তো ভর্তি হইনি। এখন তো আর আমার কোনো অপশন নাই। আমার প্রথম অপশন এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওদিকে আমার বাবা হসপিটালে কাতরাচ্ছে, এদিকে আমার রাবি 2 দিন পরেই। তো আমি রাবিতে পরীক্ষা দেওয়ার আগের দিন আমার বাবাকে ফোন দিয়ে আমি কোনো কথা শুনতে পাইনি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি তাকে কথা বলে আমি পরীক্ষার হলে ঢুকবো। সে তোমার বাবা কি শিক্ষিত ছিল মোটামুটি? সে কি হ্যাঁ, বুঝতো? হ্যাঁ। বাবা বুঝতো না, মা ওভাবে বুঝতো না, না? মা ভালোভাবে বুঝতো না। তারপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষাটা আমার মোটামুটি ভালো হয়। পরীক্ষা দেওয়ার পর ওই রাতে আমি আবার আমার বড় ভাইকে ফোন দিই যে না, আমি আজকে বাবার সাথে আমি কথা বলবোই। তখন ওই দিন আমার বাবার ডায়ালাইসিস হয়, 2টা কিডনি তখন অকেজো, হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি। পরীক্ষা দেওয়ার পর আমি রাত্রেবেলায় ফোন দিই। হয়তো এটা আল্লাহর রহমত ছিল, ওই দিন বাবা একটা কথাই শুধু আমাকে বলছিল যে আমি তো অসুস্থ। এই কথাটা শুধু আমি শেষ শুনছিলাম। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার 3 দিন পর ছিল আমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা। গুচ্ছ পরীক্ষাটা ছিল আমার 30 তারিখে, সম্ভবত জুনের 30 তারিখ। আর আমি আমার সিটটা ছিল সিরাজগঞ্জে। তো আমি টিকিট কাটছি 29 তারিখের। এদিকে আমার বাবা কিন্তু হসপিটালে ভর্তি। তা আমার টার্গেট ছিল যে আমি গুচ্ছ পরীক্ষাটা বাবা আমার কাছে থেকে দিব। 29 তারিখে ট্রেনের টিকিট কাটা। হঠাৎ করে 28 তারিখ ভোরবেলায় আমার ফোন আসে। আমি স্বাভাবিকভাবে আমার বাবা অসুস্থ থাকাকালীন সময়ে ভোরবেলার একবার ফোন রিসিভ করতাম না। ভাবতাম হয়তো এমনিতেই দিছে আমাকে কোনো কিছু জানানোর জন্য। আমি ভাবতাম যে আরও একবার ফোন দিই, যদি আরও একবার ফোন দেয় তাহলে বুঝবো কোনো বিপদ সংকেত। তো আমি প্রথমবার ফোন না ধরে আমি জানালা দিয়ে তাকাই দেখি যে এখনও অনেক অন্ধকার আছে। তখন আমি মানসিকভাবে প্রস্তুতি নিই যে আমাকে কোনো একটা কিছু শুনতে হবে। এরপরে দ্বিতীয়বার যখন ফোন আসে, তখন কিন্তু ওই দিন 28 তারিখ। তখন আমার মা চিৎকার দিয়ে বলে, তোকে আজকে আসতে হবে বাড়িতে। এদিকে আমার টিকিট কাটা 29 তারিখ। আর আমার মা যখনই বলছে যে তোকে আজকে আসতে হবে, তখন আর আমি নিজের মনকে আর মানাতে পারিনি। তখন আমি সকালবেলায় বাসে চড়ে রওনা দিই। রওনা দেওয়ার পরে হসপিটাল থেকে বলা হয়েছে যে রাখার চেয়ে না রাখাই ভালো, বাড়িতে রাখাই ভালো হবে, মৃত্যুর শরণাপন্ন। এদিকে আমি যত যাইতেছিলাম তার মৃত্যুর সম্ভাবনা তত বেশি হতেছিল। 28 তারিখে ঠিক যখন আমি হসপিটালের ঘেটে পৌঁছাই, ঠিক ওই মুহূর্তেই আমার বাবার মৃত্যু হয়। আমি আর তার সাথে দেখারও সৌভাগ্য হয়নি, কথা বলারও সৌভাগ্য হয়নি। 28 তারিখে মাগরিবের পর জানাজা হয়। এদিকে আমার 30 তারিখে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা। মাটি দেওয়ার পরেও আমি এসে পড়তে বসছিলাম। আল্লাহ আমাকে ওই সময়ে ভুলাই দিছিল সব কিছু,
যে আমার দিন দুনিয়া সব হারায় ফেলছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে আমি স্বাভাবিকভাবে চলতেছি। আমি পড়তে বসে পড়তেছিলাম। 30 তারিখে সকালবেলায় আমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাই। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমার মনে পড়ে বাবার কথা বারবার। পরীক্ষার মধ্যে হঠাৎ করে মনে পড়ে আমার স্বাভাবিকভাবে পরীক্ষা যে ফ্লোতে এগিয়েতেছিলাম ওই ফ্লোতে আর আমি এগিয়েতে পারতাম না। তারপরে আলহামদুলিল্লাহ একটা ভালো পরীক্ষা দিয়েছিলাম। ওখানে আমার মার্ক ছিল 63। তখন আমি রেজাল্ট পাইনি কোনোটার। তারপরে 1 তারিখে আমার পরীক্ষা ছিল জাহাঙ্গীরনগরে। 63 তো হলে তো ভালো স্কোর, ভালো জায়গায় চান্স পাওয়া। জি। গুচ্ছতে তো ভালো, সব ভার্সিটিতে আসার কথা। তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা থাকে 1 তারিখে। পরের দিন আমি বাড়ি থেকে জাহাঙ্গীরনগরে রওনা দিই। জাহাঙ্গীরনগরে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো হয়। ঠিক জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার পর আমি যখন বাসে উঠে রাজশাহীর জন্য রওনা দিই, ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয়। তখনও কিন্তু আমার পরিবারের শোকের ছায়া। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে আমি দেখতে পেলাম আমার পজিশন 447। আলহামদুলিল্লাহ সব সাবজেক্টে পাবো মোটামুটি। জি, আশা করা যায়। তো তখন আমার একটা স্বস্তি আসলো। কিন্তু আমার পরিবারে বলার পর তাদের এটার চেয়ে ওটা ছিল হচ্ছে সবচেয়ে শোকের। এরপর আমি রাজশাহীতে ফিরে আসি। আমার চ্যালেঞ্জ হচ্ছে সামনে হচ্ছে সিকের ওয়েট পরীক্ষা 6 তারিখ। এরপর আমি নিজেকে গুছানোর ট্রাই করতাম, কিন্তু বারবার আমাকে হচ্ছে কাঁদিয়ে দিত আমার পরিবার। বারবার শুধু আমার বাবার কথাই মনে পড়ত। এরপরে আমি 6 তারিখে সিকের ওয়েট এক্সামে বসি। সিকের ওয়েট এক্সামে বসার আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো পরীক্ষা দিই এবং একটা মোটামুটি ভালো রেজাল্ট আসে। আমার রেজাল্টটা দিয়েছে মূলত 11 তারিখে। 12 তারিখ ছিল আমার বুটেক্সে পরীক্ষা। 11 তারিখ বিকেলবেলায় সিকের ওয়েটের রেজাল্ট দেয়। আমি তখন হচ্ছে ঢাকার মিরপুরে। যখন আমি বিকেলবেলায় শুনতে পেলাম যে আমার সিকের ওয়েটে হয়েছে, তখন আমার পরিবারে একটু আশার আলো জাগে। পরের দিন সকালে আমি আবার বুটেক্সে পরীক্ষা দিতে গেলাম, যেহেতু আমি ঢাকাতে আসছি আমি বুটেক্সে পরীক্ষা দিই। তো বুটেক্সে পরীক্ষা আমাকে এই যে এখন যে হয়ে রয়েছে গুচ্ছরের মধ্যে রেজাল্ট দিয়ে দিছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার একটা পজিশন আসছে, ভালো পজিশন আসছে। সিকের ওয়েটেও রেজাল্ট দিয়ে দিছে, সব জায়গায় হয়েছে। তখন আমার বুটেক্সে পরীক্ষা দিতে ওইরকম ভয় লাগেনি। আমি আমার সাহস নিয়ে পরীক্ষা দিতে থাকি। পরীক্ষা দিয়ে দেখলাম যে বুটেক্সের রেজাল্ট আমার সবচেয়ে ভালো হয়েছে। কত হয়েছিল? আমার পজিশন ছিল 1000-এর মধ্যে। তো এটাই ছিল হচ্ছে আমার সর্বশেষ পরীক্ষা। এরপর আর আমি কোথাও পরীক্ষা দিইনি। আমার ফর্ম উঠানো ছিল কৃষিতে, আমার ফর্ম উঠানো ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। তারপর আমি আর কোথাও যাইনি। আচ্ছা। তো আমার একটা জিনিস মনে পড়লো যে আমি এবার অ্যাডমিশন যে স্টুডেন্টগুলো পড়াচ্ছিলাম, অনেকে আছে, অনেকে কষ্টে গিয়েছে যে তারা হয়তো বা ঢাকা ভার্সিটিতে চান্স পায় নাই, যে তোমার জন্য বইয়ের বিবেচনা দিতে হয়েছে, তোমাকে এমআইএসটির মতো একটা ইউনিভার্সিটি তোমাকে বিবেচনা দিতে হয়েছে। তো যে এখন অনেক সময় আছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি তারা চাইলেও নিজেকে আবার গুছিয়ে নিতে পারে কিন্তু এই 1.5-2 মাসে, তাই না? জি ভাই, একটা কথা যদি আপনাকে আমি বলি, আমার যখন বুয়েট যখন মিট যায়, তখন আমি আমার বই সহ সবগুলো বস্তায় ভরছিলাম যে আমি আর পড়াশোনা করব না। কিন্তু আমার আপু আমাকে অনেক বুঝিয়েছে। তারপর আমি নতুন করে আবার শুরু করছি, না এরকম করলে তো হবে না, আমাকে আরও অনেক পথ আছে, আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তারপর আমি আবার নতুন করে শুরু করি। আচ্ছা, ওই 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 সময়গুলো তোমার কেউ গাইড ছিল না, নিজে একা একাই নিজেকে গুছিয়েছো ওইভাবে, নাকি শুধু কেমনে, মানে না একা একাই থাকতা, আল্লাহর কাছে দোয়া করতা, নাকি কেউ তোমার সাথে ছিল, সাথ দিয়েছিল এমন কোনো ব্যক্তি? আমার অ্যাডমিশন সময় আমি একজনকে কাছে পেয়েছিলাম। বড় ভাই নাকি বন্ধু? না, বড় ভাই না, আমি হচ্ছে ম্যাট্রিক্স ম্যাথ কেয়ার যে কনক ভাই, কনক ভাই পাশে থেকে অনেকটা সাপোর্ট দিয়েছে। আমার পরিবারের অবস্থা আমি তার সাথে শেয়ার করতাম। উনি সব বিষয়ে জানার পর আমাকে ডাকতো এবং আমার যে সমস্যাগুলো ছিল, ওভারঅল যা সমস্যা ছিল, উনি কাছে বসে বসে আমাকে গাইডলাইন করতো। আসলে ইঞ্জিনিয়ারিং কী জিনিস, সাবজেক্ট কী, এটাও আমি কোনো দিন বুঝতাম না। আমার সাবজেক্ট চয়েস সহ কোন সাবজেক্টটা আগে দিতে হবে, কোন সাবজেক্টটা পরে দিতে হবে, তখন আমি বুঝতাম না যে ইঞ্জিনিয়ারিং কী জিনিস। শুধু স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হব, এটুকুই ছিল। তখন আমি বুঝতে পারতাম না যে আসলে মেডিকেল কি, ইঞ্জিনিয়ারিং কি, কোনো কিছুই বুঝতাম না। এই তো মানে আশা করছি হচ্ছে যে তোমাদের এই কথাগুলো ধরো একটা স্টুডেন্টকে, যে ভেঙে পড়ে স্টুডেন্টকে নতুনভাবে জাগতে সহায়তা করবে। জি হ্যাঁ, যে অনেকের তোমার লাইফের মধ্যে দিয়ে এতগুলো দুর্ঘটনা ঘটে গিয়েছে ধরো, তা আসলে
মানে তুমি পরবর্তীতে তোমার রুয়েটে যাওয়ার পর কতটুকু শুনেছো জানি না, আমার আমার লাইফের এই ঘটনাগুলো মনে হয় আমি মনে হয় সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে হয়তো বেশি কষ্ট করছি ওই সময় মনে হয়তো। আর তোমার গল্প শুনে মনে হচ্ছে না আমি তো অনেক লাকি ছিলাম। তো এমন ধরো 2015 সাল চান্স পেলাম, 16 সাল থেকে ক্লাস শুরু ঢাকা ভার্সিটির। তো আমাদের ঢাকা ভার্সিটিতে কী হয়, আমি যখন জিয়া হলে ছিলাম, আমি তো গণরুমে থাকতাম। তো চুপচাপ থাকতাম, বাট আমার ওই একটা কি দেখে ভাবতো না যে আমি এত স্ট্রাগল করে বড় হয়েছি। তো আমি নিজে ভাবতাম যে আমি মনে হয় সবচেয়ে বেশি স্ট্রাগল কষ্ট করি। বাট আমি যখন গণরুমে থাকা শুরু করলাম, দেখলাম যে আসলে না, আমার আমি তাদের কাছে যেমন কষ্টই করিনি, এমন অনেক আছে যার মা বাবা দুজনেই মারা গিয়েছে, সে ভাই ভাবের কাছে মানুষ হচ্ছে, কি স্ট্রাগল। আমার একটা বন্ধু বলতো যে 5 কিলোমিটার জায়গা আমাকে যাইতে হইতো, তো আমি একবার অটো ভাড়া পেতাম 5 টাকা, ময়মনসিংহ একটা শহরে। তো দেখা যাচ্ছে যে হয় যাইতে হবে না আসতে হবে। তো আমি মাঝে মাঝে করতাম, মাঝে আমি হেঁটে চলে যেতাম, দিয়ে অটোতে আসতাম, আর না হলে আমি অটোতে যেতাম, এটা আসতাম। তো এরকম আসলে হিউজ কষ্টের কথা আমি নিজেও জানি, কোনোদিন সময় হলে আমি নিজেও বলবো যে আসলে পাবলিকে আমরা যারা পড়েছি বা পড়ছি, আসলে অধিকাংশের লাইফ, হ্যাঁ মানে এরকম কন্টাক্ট কিনো আছে। তবে একটা কি পাবলিকে বলে একটা ভালো লাগে কি যে সব আছে, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, নন ক্লাস, হ্যাঁ সব ক্লাসই পাওয়া যায়। এবং ওইখানে আসলে পড়লে লাইফটাকে বোঝা যায়, মনে হচ্ছে এটা একটা বাংলাদেশ, হ্যাঁ একটা পাবলিক ইউনিভার্সিটি আমার কাছে একটা বাংলাদেশ, এখানে সব ক্লাস পাওয়া যায়, সব ব্যাপার। তখন আসলে নিজের দুঃখটা অনেকটা ঘুচে যায় যে না, আমি যেমন কষ্ট করেছি আসলে আমি না, আমার তারা অনেক, আমার বন্ধু অনেক বান্ধবী এতটা কষ্ট করে এই পথে আসছে। তো আসলে রাজীব, মানে আমাদের যে ডিসকাশনটা বা আমাদের যে গল্পটা, এটা আশা করছি যে প্রত্যেকটা স্টুডেন্টের শোনা উচিত। হ্যাঁ, তার অ্যাডমিশন পথটাকে অনেকে স্মুথ করতে পারে, তার লাইফে অনেকে এখন তো বুঝতে পারছে যে ভাই আমার আমার প্রিয় মানুষ আমার কাছে চলে গেছে, তাই আমি ডিপ্রেসড, আমি এটা আমি, তো আমি মনে করি যে ওর দ্বারা চান্স হবে কীভাবে। আমার কাছে মনে হয় যে সবাইকে ছাপিয়ে তোমার স্বপ্নকে ভালোবাসতে হবে। তুমি দেখো, তুমি তোমার বাবার এতটাই তুমি স্বপ্নের প্রতি আবেগে ছিলা যে তুমি বলো না যে আল্লাহ মনে হয় আমাকে ভুলাই দিয়েছে, আমার বাবা মারা গেছে, হ্যাঁ এই ফিলগুলো আমার আস্তে আস্তে কেমন যেন অনুভূতিগুলো যেন ভোতা হয়ে গেছে। আমার ক্ষেত্রে এরকমটা হয়েছিল জানো, যে আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, তখন আমার মা মানে তখন আম্মু বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গিয়েছে। তা আমার অনুভূতিগুলো অনুযায়ী কেমন যেন হয়ে গেছে। তো শনিবার এসে আমি ক্লাসে জয়েন করেছি আবার, মানে শুক্রবার তো শনিবার এসে। তো সবাই বলতো যে কেমনে আছে, কিন্তু আমার মধ্যে কষ্ট ছিল অনেক, কিন্তু ওই যে স্বপ্ন। এবং ধর আমি অতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিইনি, মানে শুধু ঢাকাবাসী আর জগন্নাথ ভার্সিটিতে হ্যাঁ পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখান থেকে। তো আমি বলি যে কষ্ট আসলে সবার লাইফে হয়, হ্যাঁ। এবং অর্থনৈতিক বলো বা আদার্স, এইটাতে একটা হচ্ছে তোমার প্রিয় মানুষ তোমার কাছে চলে গেছে একটা, আর একটা মানুষ মারা গেছে, কোনটা বেশি কষ্টের? অফকোর্স যেটা যে মারা হ্যাঁ গেছে তাকে তো পাওয়া যাবে না আর। তো এই জন্য আমি আজকে সবাইকে বলতে চাই যে আমরা যারা অ্যাডমিশন স্টুডেন্ট বা আমরা যারা অ্যাডমিশন জার্নির মধ্যে আছি, এরকম অনেক ঘটনা তোমার লাইফে আসতে পারে, বাট এটাকে এনকাউন্টার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আশা করছি ইনশাল্লাহ আমরা সবাই সফল হতে পারবো। আর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, কাঁদতে হবে, তাতেই আশা করি সফল হওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তেই একবারে, তা রাজীব লাস্ট দিকে একটা বলো যে যদি কোনো একটা স্টুডেন্টকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, যেহেতু তুমি নিজে শিক্ষক, কীভাবে তাকে মোটিভেট করবা বা কীভাবে তাকে মোটিভেট প্লাস গাইডলাইন দিবা, একটু সংক্ষেপে আমাদের বলো, অনেক লম্বা একটা এপিসোড হয়ে যাচ্ছে। আমার মনে হয় প্রথম দিকে তাকে টার্গেট করা উচিত সে কোন পথে যেতে চায়, মেডিকেল নাকি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং। টার্গেট ফিক্স করতে হ্যাঁ হবে। আগে টার্গেট ফিক্সড করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে তার ভিতর যদি কোনো অভাব থাকে, যেমন আমারটা ছিল আর্থিক সমস্যা, এই অভাব এই জিনিসটা মাথায় থেকে ঝাড়ে ফেলতে হবে, তার ফুল ফোকাস দিতে হবে। মানে পিছু টানটা যেন না হ্যাঁ থাকে। পিছু টানটা যেন না থাকে। এবং বিগত যে হচ্ছে সালের কোশ্চেন প্লাস হচ্ছে অভিজ্ঞ যারা আছে, তো ইতিপূর্বে যারা চান্সপ্রাপ্ত হয়েছে তাদের কাছ থেকে হচ্ছে সঠিক গাইডলাইন পাবে, টিচার যারা আছে তাদের সাথে ফ্রেন্ডলি কথা বলে। আর ওই স্বপ্ন অনুযায়ী যে যে হচ্ছে পদগুলো থাকে, যেমন বিগত 10 বছর বা 15 বছরের কোশ্চেনগুলো কোন প্যাটার্নে আসতেছে, তার যে লেভেলে শিখতেছে সেই ধাঁচে শিখছে কিনা, এই জিনিসগুলো যদি হচ্ছে নজরদারি করে। মানে এটা সেকেন্ড ইয়ার থেকে পারলে ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ নাকি? আমি আমার সময়ে যেমন সেকেন্ড ইয়ার থাকাকালীন সময়ে অ্যাডমিশনের মোটামুটি কোশ্চেন ব্যাংকটা মোটামুটি করে পড়ছিলাম আর কি। তখন আমি বুঝতে পারছিলাম যে আসলে কোন প্রশ্নগুলো পড়া উচিত আর কোনগুলো হচ্ছে ছেড়ে দেওয়া উচিত।
এই জিনিসটা তখন থেকে বুঝতে পারতাম যে কোশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো আসতে পারে। এটা বোঝা অনেক বড় একটা হ্যাঁ। ব্যাপার। আর কি 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 করা উচিত? দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রাইভেট নিয়ে অনেকে ব্যস্ত থাকে, এই বিষয়গুলো কিভাবে না, বলবো? আমার ক্ষেত্রে আমি যেটা করতাম যে আমার তো কোনোদিন স্বপ্ন থাকলেও ইচ্ছা কোনোদিন পূরণ হয়নি যে বাসায় প্রাইভেট নেওয়া, এটা তো করতে পারতাম না। যেটা প্রাইভেট যেটা পড়তাম ওই একটাই ছিল। তারপরে আমি বিভিন্ন বই নিয়ে এনে নিজে নিজে প্র্যাকটিস করতাম, একবার না পারলে 3বার দেখতাম, দরকার হলে সলিউশন দেখতাম। দেখে তখন নিজে নিজে বুঝতাম যে এটা আসলে কোন থিওরিতে হয়েছে বা কোন লজিকে হয়েছে। তখন লজিকগুলো হচ্ছে ধরার চেষ্টা করতাম। তো আমার মনে হয় যে বিভিন্ন একটা প্রাইভেটের জন্য 4-5টা টিউশন বা হচ্ছে 4-5টা প্রাইভেট না নিয়ে ওই সময় যদি নিজেকে যদি দেয় এবং হাতে কলমে যদি হচ্ছে প্র্যাকটিস করে, আসলে একাডেমিকে এবং অ্যাডমিশনের মধ্যে কিন্তু তফাৎ নাই, তফাৎটা শুধু সময়ের। একাডেমিকে যেটা হচ্ছে 10 মিনিটে করতে পারবে, অনেক ভাইবা ভাইবা করতে পারবে, ওটাতে কিন্তু 2-3 মিনিটে হচ্ছে অ্যাডমিশন এসে হয়ে করতে যাবে। হবে। তারপরে একাডেমিক থেকে আসলে সিরিয়াস হইতে হবে। একাডেমিক থেকে যে ভালো মতো আর কি পড়বে তার একাডেমিকে সে সফল হবে, ইনশাল্লাহ অ্যাডমিশনে সফল হবে, right? হ্যাঁ, আমি আমার সময়ে যখন অ্যাডমিশনের কথা যখন চলে আর কি, তখন আমি একটা মডেল টেস্ট মানে বিগত সালের যে কোশ্চেন ছিল, তখন আমি ভার্সিটিতে মানে অ্যাডমিশনের যে সময়টা দেয়, আমি ওই সময় হচ্ছে স্টপস নিতাম, নিয়ে নিয়ে হচ্ছে চেষ্টা করতাম যে ওই সময়ের মধ্যে হচ্ছে আমি সলভ করতে পারি কিনা। এই যে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে অনেক বড় জিনিস। এরপরে অ্যাডমিশনের সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, কিন্তু ভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তো যখন বাসায় মনে হইতো যে এই জিনিসটা গুণ করলে তো এই জিনিসটা আসবে, এটা তো আমি পারবো, এই জিনিস হচ্ছে ভাইবা ভাইবা হচ্ছে অনেকে হচ্ছে স্কিপ করে চলে যায় যে এটা তো এই ফর্মুলা দিলেই হবে। কিন্তু আসলে ফর্মুলাতে প্রয়োগ করে ক্যালকুলেটর ছাড়া করাটা, এটা কতটা হচ্ছে সময় বাঁচানো যায়, এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। তো এটা আমি নিজে নিজে খাতায়, আমার যেটা সাজেশন থাকবে যে সবগুলো পড়ার পর হচ্ছে নোট করা প্লাস হচ্ছে খাতায় লেখা, প্র্যাকটিস করা। গুড। তার মানে একটা স্টুডেন্টের অ্যাডমিশনের চান্স পাইতে হলে সেটা হোক সেটা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, কোয়েশ্চেন ব্যাংকটাকে তাকে আঁকড়িয়ে ধরতে হবে, প্রথম হচ্ছে আগে স্বপ্নকে বুঝতে হবে, ফিক্স করতে হবে। ফিক্সড করতে হবে এবং আমাকে পাইতে হবে, এই জিনিসটা অনুধাবন করতে হবে যে না, আমাকে ওটা লাগবে। আমি জানতাম যে আমার ইঞ্জিনিয়ারিং লাগবে যে কোনো উপায়। তখন এর জন্য যত যত বই পড়া, আমি একাধিক বই পড়তাম। বাজারে আমার টাকা হলে আমি গেঞ্জি কিনতাম না, আমি বাজারে আসতাম বই কেনার জন্য। পুরাতন লাইব্রেরিতে এসে আমি অনেকগুলো বই, অনেক রাইটারের বই কিনে এনে হ্যাঁ, মানে আমার না আমার তোমার এগুলো মনে পড়ছে। আমিও তাই, মানে আমার একটা সার্কেল ছিল 2-3 জন মিলে যে আগে দিতাম কোন বই আসছে, মানে একাধিক বই দেখেছি। গ্রামারই কিনেছি 7-8টা, সব গ্রামার পড়ি নেই, কিন্তু কালেকশন ছিল অনেক। মানে সবসময় সব গ্রামার পড়তে হবে কেন? একটা টপিক পড়তে এসেছি, আচ্ছা দেখি তো এটা কোন লাগছে, ওই বই খুলে ওরে এই বইটা সুন্দর, এই বইটা ভালো লাগছে। হ্যাঁ ভাই, মানে সব বই আমাকে শ্যুট করেনি, কিছু কিছু মানে একটা বই পরিপূর্ণ শ্যুট করেনি, মানে আমাকে 3-4টা বই দেখা লাগছে, অনেক 5-6টা বই দেখা লাগছে। বাংলা আমার অনেকগুলো কালেকশন ছিল, জিকের অনেকগুলো কালেকশন ছিল। তো আমি পারবো না, ইনশাল্লাহ হয়ে গেছে। এই যে একটা বলো না যে অন্তর থেকে একটা ফিল আসতে হবে। এবং প্রত্যেকটা কোশ্চেনের যে ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যাগুলো যদি হচ্ছে ভালোভাবে পড়ে, নতুন একটা কোশ্চেন হচ্ছে ওর মধ্যে থেকে রাইজ হয়। হুম 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 হুম। আমি এই কাজগুলো করতাম যে ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়তাম, যে ব্যাখ্যাগুলো পড়লে তখন আমার মনে নতুন কোশ্চেন অ্যারাইজ করলে তখন আমার মাথায় একটা বুদ্ধি আসতো যে হয়তো এই পথে হাঁটলে আমি প্রবলেমটা সলভ করতে পারবো। একাধিক বই আমি অবশ্যই পড়তে বলবো। ওকে, থ্যাংক ইউ রাজীব, অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি। তো আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আসলে আমাদের এই এপিসোডটা করার মূল কারণ ছিল যে এই যে আমাদের সদ্য অ্যাডমিশন প্রায় শেষের দিকে, এখন শুধু হাতে গোনা কটা ইউনিভার্সিটি পরীক্ষা বাকি আছে। তো আমি ব্যাপারটা আসলে যে রাজ্যভাষী পরীক্ষা এখনও বাকি আছে বা গুচ্ছের পরীক্ষা এখনও বাকি আছে, তো এই যে রাজীবের যে অ্যাডমিশন জার্নিটা, আমার কথা শুনে আমার শুনলাম চলো আমি তোমাকে একটা এপিসোড করি, তোমার দরকার আছে। এই 2 মাস, 1.5 মাস সময়, এই 1.5 মাসটাও কেউ যদি আঁকিয়ে ধরে একদম, তো তার জন্য সাইন করা খুব বেশি ইম্পসিবল হবে না। সো হতাশ না থেকে তোমরা যারা আজকের এপিসোডটা শুনছো, আবার নতুন করে দেখো তো শুরু করা যায় কিনা, শুরু করে ফেলো, ইনশাল্লাহ তোমরা সফল হবা। এবং তোমরা যারা নতুন স্টুডেন্ট যারা অ্যাডমিশন দিবা, শুনলাই তো ভাইয়ার মুখে যে কীভাবে আসলে ইন্টারমিডিয়েট থেকেই ট্রাই করলে আসলে অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ হবে। সো তোমরা ভালো থাকো, আর পরবর্তী এপিসোড আসলে কোন বিষয়গুলো শুনতে চাও সেগুলো আমাদেরকে জানাও। তোমরা হচ্ছে এটা সবাই একটু শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, দেখো পরবর্তীতে আর কি উদ্বুদ্ধ হয় আর কি। দেখা যাচ্ছে যে অনেক কমেন্ট আসছে, আমি মনে হচ্ছে এঁকে নিয়ে আসি। সো তোমরা এটা করো। সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।